প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামীকাল ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই সমাবেশের মধ্য দিয়ে তারা তাদের শক্তির জানান দিতে যাচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে 10 লক্ষাধিক মানুষ ঢাকায় সমবেত করার একটা প্রচেষ্টা তাদের রয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক ব্যাপক একটি প্রস্তুতি এই সমাবেশকে কেন্দ্র করে তারা নিয়েছে। এবং আজকেও দেখেছি যে পুরো ঢাকা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় তারা এই সমাবেশকে কেন্দ্র করে ব্র্যান্ডিং করেছে। সব মিলিয়ে এবং খবর পেয়েছি যে তারা বিভিন্ন জায়গা থেকে ট্রেন রিজার্ভ করেছে, লঞ্চ রিজার্ভ করেছে, শত শত বাস রিজার্ভ করেছে। তার মানে হচ্ছে যে একটা আওয়াজ তারা দিতে পেরেছে এবং সাধারণ মানুষের মধ্যে ওই আওয়াজটা রয়েছে। যে আজকে আমরা ফেসবুকে দেখেছি যে অনেকেই মনে করছেন যে কালকে ঢাকা শহর অচল হয়ে যাবে। আবার জামাতের সেক্রেটারি জেনারেল তিনি দুঃখ প্রকাশ করেছেন অগ্রিম যে জনভোগান্তি হতে পারে, যানজট তৈরি হতে পারে, তার জন্য তিনি অগ্রিম দুঃখ প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে ধরে নেওয়া যায়, বিশ্লেষণ করা যায় যে জামাত কালকে একটি শক্তির জানান দিতে যাচ্ছে ঢাকায়, যেটি 5 আগস্টের পরে, গণ অভ্যুত্থানের পরে জামাত ছোট ছোট প্রোগ্রাম করেছে, ছোট ছোট সমাবেশ করেছে, ঢাকার বাইরে বড় সমাবেশ করেছে, কিন্তু এই সমাবেশগুলি করে করে তারা একটি সংগঠিত একটা পর্যায়ে নিয়ে এসেছে এই ঢাকার সমাবেশকে সফল করার জন্য। একটি বিষয় এখানে খুবই স্পষ্ট, সেটি হচ্ছে যে গত 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, অসংখ্য নেতাকর্মীদের পঙ্গু করা হয়েছে, ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে। তারপরেও তলে তলে তারা কিন্তু অনেক শক্তি অর্জন করেছে, যেটি সাধারণ মানুষও বুঝতে পারেনি, আমরা সাংবাদিকরাও বুঝতে পারিনি, কিংবা প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা আছে তারাও কিন্তু বুঝতে পারেনি যে জামাত তলে তলে নীরবে নিভৃতে এত শক্তিশালী হয়ে উঠবে। এবং এর অন্যতম কারণ হচ্ছে যেটি মনে করা যায় বা এটার বিশ্লেষণটা এভাবে করা যায় যে তারা কিন্তু গত 15-16 বছরে মাঝে মাঝে কিছু ঝটিকা মিছিল আমরা দেখতাম, কিন্তু মূল সভা সমাবেশ, বড় ধরনের শোডাউন কিংবা মিছিল থেকে তারা দূরে সরেছিল। কারণ হচ্ছে রাস্তায় নামলেই তাদেরকে ধরা হতো, তাদের উপরে পুলিশ চড়াও হতো, আওয়ামী লীগ চড়াও হতো। তো সেই জায়গা থেকে তারা সভা সমাবেশ মিছিল মিটিং থেকে সরে গিয়ে তারা কি করেছে, তারা লোকবল তৈরি করেছে। তাদের যে সাংগঠনিক কাঠামো, সেই সাংগঠনিক কাঠামোতে আপনারা জানেন জামাত শিবির একটি ক্যাডার ভিত্তিক সংগঠন, তাদের বিভিন্ন স্তর রয়েছে। সেই স্তর ভিত্তিক তারা লোক তৈরি করেছে এবং সেইটা তলে তলে গোপনে গোপনে কিংবা অনেকটা লোকচক্ষুর আড়ালে তারা এই লোকগুলিকে এমনভাবে তৈরি করেছে যে 5 আগস্টের পরে ধীরে ধীরে এখন দেখা যাচ্ছে যে জামাতের শীর্ষ নেতা এখন যারা আছেন তাদের যে মেধার প্রকাশ ঘটছে, তাদের কথাবার্তা, তাদের বিভিন্ন ইস্যুতে তারা যে কথা বলেন তার মধ্যেও অনেকটা একটা ভাবগম্ভীর একটি কথাবার্তার মধ্যে চলে এসেছে এবং তারা যে পড়াশোনা করে কথা বলেন তারও প্রমাণ কিন্তু তারা রেখে যাচ্ছেন। তো 5 আগস্টের পরে জামাত যে অবস্থানটা তৈরি করেছে এবং আগামীকালের সমাবেশের মধ্য দিয়ে তারা যে শক্তির আওয়াজ দিতে যাচ্ছে, এটি কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। এবং জামাতের যে নেতৃবৃন্দ, শিবিরের যে নেতৃবৃন্দকে আমরা এখন দেখতে পাচ্ছি এই সময়ে, এবং গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন সভা সমাবেশ কিংবা সরকারি বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করা, সংস্কার নিয়ে কথা বলা, তাদের পিআর পদ্ধতি নিয়ে আলোচনা, তাদের ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা, এই পরে যে তাদের ব্রিফিংগুলি, সেই ব্রিফিংগুলিও কিন্তু খুবই তথ্যবহুল এবং তারা খুব তথ্য দিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করেন এবং অযথা চিৎকার চেঁচামেচি করতে আমরা কম দেখেছি তাদের। তো এর মধ্য দিয়ে যেটা হয়েছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো এখন আরেকটা বিষয় হচ্ছে যে পিআর পদ্ধতিতে যে নির্বাচন, এই নির্বাচন ইস্যুতে জামাত এই পিআর পদ্ধতিটি সামনে নিয়ে এসেছে এবং জামাতের সঙ্গে অন্যান্য যে দলগুলি রয়েছে তারাও কিন্তু একই পথে হাঁটছে। এনসিপি, তারপরে চরমোনাই পীরের যে দল আছে,
তারপরে অন্যান্য যে ছোট ছোট দলগুলো আছে, তারা কিন্তু এই পিআর পদ্ধতির নির্বাচনে জামাতের সঙ্গে একাট্টা হচ্ছে। এখানে বিএনপি দ্বিমত করছে, বিএনপি পিআর পদ্ধতি চায় না, কিন্তু শক্তির জানান যদি জামাত ঠিকমতো দিতে পারে এবং পরবর্তীতে যদি এই অন্যান্য দলগুলিকে নিয়ে জামাতের সাথে কোনো জোট হয়েই যায়, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় রাজনৈতিক শক্তি হয়ে দাঁড়াবে, যেটা আগামীর বাংলাদেশে তাদের ক্ষমতার কাছাকাছি নিয়ে যাওয়া বা ক্ষমতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেক্ষেত্রে বিএনপি কতটা এই জায়গাটা থেকে কাভার করতে পারবে, সেটা তাদের রাজনৈতিক পলিচির বিষয়। তো সব মিলিয়ে মানে এই যে জামাতের যে রাজনৈতিক কৌশল, এই কৌশলের কাছে কিন্তু অনেক রাজনৈতিক দলই বলা যায় যে নৈতিকভাবে পরাজিত। এটি সাংবাদিকতার বিশ্লেষণ থেকেই এই আজকের আলোচনা। এখানে কোনো রাজনৈতিক পক্ষ বিপক্ষের বিষয় নেই। তো আগামীকাল দেখা যাক জামাত অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিভাবে, নেতারা ওখানে উপস্থিত হয়, তারা কোন ভাষায় কথা বলেন, তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তারা ইনভাইট করেছে সেখানে, তারা যদি সেখানে জামাতের পক্ষে কিংবা অনেকটা কাছাকাছি তাদের বক্তব্য দেয়, সেই বক্তব্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী রাজনীতিতে। তো দেখা যাক আগামীকাল জামাতের কর্মসূচিতে, সেই মহাসমাবেশে কি পরিমাণ লোক জড়ো করতে পারে তারা, এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি তারা কি দিবে। অবশ্য তারা আগেই ঘোষণা করেছে 7 দফা কর্মসূচি, তার আলোকে পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নির্ধারণ হবে। সবাইকে ধন্যবাদ।